স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। আজকে আমরা হিট ইয়েস এক্সচেঞ্জারের হিট এক্সচেঞ্জারের ইয়েস স্যার। জি স্যার। আজকে হিট এক্সচেঞ্জারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আজকে করবো। ঠিক আছে, আমরা গতকালকে এলএমটিডি বলেছি, সেটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাবে তখন হয়তো এলএমটিডি শুধু এনাফ না, কিছু কিছু ক্ষেত্রে এলএমটিডি হয়তো কাজও নাও করতে পারে। সেক্ষেত্রে ডিজাইন আসপেক্টের ক্ষেত্রে তখন তোমার অন্য কিছু অল্টারনেটিভ ওয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আজকে যে টপিকসটা। ঠিক আছে, এবং তুমি যদি রিসার্চ পেপার যদি দেখো বিভিন্ন রকম হিট এক্সচেঞ্জার রিলেটেড, তারা মেইনলি এই জায়গাটাই ফোকাস। ঠিক আছে, আমরা আজকে যে টপিকটা শুরু করবো এটা হচ্ছে এফেক্টিভনেস এনটিইউ মেথড। ঠিক আছে, হিট এক্সচেঞ্জার নিয়ে কিন্তু এখনো অনেকেই রিসার্চ হচ্ছে। আমি এর আগে ক্লাস করতে বলেছি যে এটা আমাদের হার্ডওয়্যার, যেহেতু এটা নিয়ে প্র্যাকটিক্যালি অনেক কাজ হচ্ছে। ইন্ডাস্ট্রিতে অবশ্যই তারা এটা এনহ্যান্স করার চেষ্টা করে হিট ট্রান্সফারটাকে। সেক্ষেত্রে এটা আজকে যে টপিকসটা সেটা খুব সেই হিসেবে খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে বলি যে আমরা আসলে কেন এটা করব, এফেক্টিভনেস এনটিইউ মেথডটাতে কেন আমরা আসলে এমফাসাইজ করার চেষ্টা করছি। তার আগে আমরা যদি বলি এলএমটিডি, যেটা গতকাল আমরা বলেছি, সেটা হচ্ছে লং মিন টেম্পারেচার ডিফারেন্স। ঠিক আছে, সো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ফর হিট এক্সচেঞ্জার অ্যানালাইসিস LMTD is very useful, especially when inlet and outlet temperature of the fluid. তার মানে আমরা গতকালকে যে সূত্রটা পড়েছি, আমরা বারবার দেখেছি যে টেম্পারেচার গুলো ইনলেট এবং আউটলেটের টেম্পারেচার। তার মানে আমার হিট এক্সচেঞ্জারে যদি ইনলেট এবং আউটলেট টেম্পারেচার যদি জানা থাকে, দেন আই ক্যান ক্যালকুলেট দ্য LMTD। এই LMTD উপর বেসিস করে আমি বাকি জিনিসগুলো আমার প্রয়োজন অনুযায়ী আমি ক্যালকুলেট করে সেটা ডিজাইন আজকে নিয়ে আসতে পারি। তাহলে কন্ডিশনটা কি LMTDর জন্য? যখন আমার ইনলেট এবং আউটলেটের টেম্পারেচার জানা থাকে। ঠিক আছে, সো Therefore, the LMTD can be calculated, and also the heat flow, surface area, overall heat transfer coefficient may be determined. So LMTD জানা মানে হচ্ছে আমি এই বাকিগুলো ইজিলি বের করতে পারবো, এতে কোনো সমস্যা হওয়ার কথা না, ইজিলি ক্যালকুলেট করতে পারবো। LMTD method is very useful for determining the size of the heat exchanger. যেটা গতকালকে বলা হয়েছে যে LMTD তে আমরা ক্যালকুলেট করে আমরা হিট এক্সচেঞ্জারের যে সাইজটা আছে, কত বড় হবে, ছোট হবে, আনুষঙ্গিক যে সকল প্যারামিটার থাকবে সেগুলো ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। তবে এখানে আমি যতটুকু বললাম প্রত্যেকটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ LMTD। হ্যাঁ, মানে LMTD গুণগানই গাওয়া হবে। ঠিক আছে, যে আমরা তার ভালোটাই বলছি, কিন্তু আমরা LMTD হয়তো অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবো না। হ্যাঁ, সেটা কখন ইউজ করা সম্ভব না, বা LMTD আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না। বাট ইফ দ্য ইনলেট অর আউটলেট টেম্পারেচার অফ দ্য ফ্লুইড আর নট নোন, যদি আমার ইনলেট এবং আউটলেটের টেম্পারেচার যদি জানা না থাকে হিট এক্সচেঞ্জারে, আমার তো দুটো ফ্লুইডের দুটো ইনলেট, দুটো আউটলেট, তাহলে চারটা টেম্পারেচার। এই চারটা টেম্পারেচারে যদি কোনো কিছু যদি জিনিস অজানা থাকে, তখন কিন্তু আমার আর LMTD বের করা সম্ভব না। সেটাই বলা হচ্ছে যে বাট ইফ দ্য ইনলেট অর আউটলেট টেম্পারেচার অফ দ্য ফ্লুইড আর নট নোন, তখন আমার এই সমস্যাটা হবে। তখন আমাদের এই যে যদি আমরা LMTDর মাধ্যমে না হোক অন্য কোনোভাবে যদি আমরা সেটা ক্যালকুলেট করতে চাই, LMTD হিসেবে, to analyze the heat exchanger will be need to be handled, and it's a need to be a iterative process. তার মানে আমি হয়তো গেস করলাম যে ঠিক আছে হট ফ্লুইডের আউটলেট টেম্পারেচার গেস করলাম যে সাপোজ 70, দেন আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম, তারপর আমি একটা এরর পেলাম, তারপর আমি আবার গেস করলাম না ঠিক আছে না 70 এটা 75, আমি আবার আইটেরেশন করলাম, আবার করলাম, এভাবে করে 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 আমার ফাইনালি আমার রেজাল্ট আসবে, যেটা অনেক লম্বা সময়ের একটা প্রসিডিউর, যেটা করাটা অনেক সময় টাফ হয়ে যায়। ঠিক আছে, টেডিয়াস জব। এই ক্ষেত্রে আমার এই LMTDটা আসলে কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তখন আমরা অল্টারনেট মেথডে চলে যাই। যদি আমার আননোন থাকে, আননোন যদি একটা হয় তাহলে একরকম, আননোন যদি দুটো হয় তাহলে সেক্ষেত্রে আরো কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, কারণ সবসময় যে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশনে সকল টেম্পারেচার তোমার জানা থাকবে, নাও হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অল্টারনেট জিনিসটা আমরা খুঁজব। সেই অল্টারনেটিভ খুঁজতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে এই মেথডটা। সেই ক্ষেত্রে আমরা ইফেক্টিভনেস মেথড ক্যান বি ইউজ। আমরা এখানে কিন্তু দুটো শব্দ লিখেছি, তোমরা টাইটেলে খেয়াল করেছো, কারণ ইফেক্টিভনেস এনটিইউ মেথড। আমরা ইফেক্টিভনেসটা নিয়ে প্রথমে কথা বলছি, দেন আমরা এনটিইউতে যাব। ঠিক আছে, তো প্রথমে আমরা ইফেক্টিভনেস বলছি, সেক্ষেত্রে এটাকে বলা হয়েছে ইন সাচ কেস ইফেক্টিভনেস ক্যান বি ইউজড। এখন ইফেক্টিভনেসটা কি? আমরা ফিনের ক্ষেত্রে ইফেক্টিভনেস দেখে আসি। ঠিক আছে, এখানে হিট এক্সচেঞ্জার ইফেক্টিভনেস, এটাকে আমরা এপসাইলন দ্বারা প্রকাশ করছি, এবং এটাকে আমরা বলছি যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার
ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। তার মানে আমার হিট এক্সচেঞ্জারের মধ্যে যেটা অ্যাকচুয়ালি হিট ট্রান্সফার হচ্ছে সেটা ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার, সেটা। এই জায়গাটা ক্লিয়ার? দুটো লাইন মানে উপরে নিচে, অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। অ্যাকচুয়াল কথাটা তো বোঝাই যাচ্ছে যে রিয়েল ডাটা নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালটা, আর ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার এইটাই হচ্ছে মেইন জিনিসটা। এটার জন্য আমাদের এখন অনেকগুলো ইকুয়েশন আমাদের আনতে হবে। এখন ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার বলতে আমরা আসলে কি বুঝি? যার কোনো কেউ কমেন্টস করতে পারবে? আমার একটা, মনে করো তুমি পানি দিচ্ছ, হ্যাঁ, একটা ফ্লুইড হচ্ছে মনে করো স্টিম, হ্যাঁ, স্টিম যাচ্ছে, সেটা টেম্পারেচার ঢুকলো মনে করো 120 ডিগ্রিতে এবং বের হচ্ছে মনে করো, সাপোজ কথা আমি একটু এক্সাম্পল হিসেবে বলছি, এটা 120 ডিগ্রিতে ঢুকলো হট ফ্লুইডটা, বের হচ্ছে মনে করো সাপোজ 45 বা 50তে ধরো, 120 আর 50। আর তুমি ঠান্ডা পানি দিচ্ছ, সেই ঠান্ডা পানিটা ঢুকতেছে হয়তো 20 ডিগ্রিতে, বের হচ্ছে হয়তো মনে করো 40তে। তাহলে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারটা কি হতে পারে? কোনো কমেন্টস করবে? আবার বলি, 120 দিয়ে ঢুকলো গরমটা, বের হচ্ছে 50-এ, আর ঠান্ডাটা ঢুকতেছে 20-এ, বের হচ্ছে 40-এ। এর ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা কত হতে পারে? সেটা 120 মাইনাস 50। আর কেউ? ম্যাক্সিমাম পসিবল। আমি আবারও বোঝানোর চেষ্টা করি। মনে করো এই বাম সাইড থেকে হট ফ্লুইড ঢুকলো, 120-এ ঢুকলো, ডান দিক দিয়ে বের হয়ে গেল 50-তে। কোল্ড ফ্লুইডটা মনে করো এদিকে ঢুকলো মনে করো সাপোজ 20-এ, বের হলো মনে করো 40-এ। তাহলে ম্যাক্সিমাম পসিবলটা কত হতে পারে? ম্যাক্সিমাম স্যার হট ফ্লুইড যতটুকু হিট লস করবে সেটাই তো আমরা জানতে চাচ্ছি, কতটুকু করতে পারে ম্যাক্সিমাম? 70 ডিগ্রি। হ্যাঁ, 70 ডিগ্রি। কিভাবে বললো 70? তুমি তো তাহলে ও তোমার ফ্রেন্ডরাই বললে যে 120 থেকে 50 বললে, সেটা তো না, সেটা বললো হয়নি। ম্যাক্সিমাম পসিবল, এখানে একটা শব্দ লেখা আছে, পসিবল শব্দটা লেখা আছে, বলো এবার। স্যার কোলটা কত ছিল? 20 থেকে 20, হ্যাঁ 40 থেকে। তাহলে এটা কি 50 থেকে 40 মাইনাস? এখন আমরা একটু কথাটা একটু ঘুরিয়ে তাহলে বলি, ঠিক আছে? স্যার 100-তে নামতে পারে। তার মানে আমি 120-এ দিচ্ছি, পসিবল বলছি, 120-এ গরমটা ঢুকলো আর 20-এ ঠান্ডাটা ঢুকলো। পসিবল কত হতে পারে? যে 120টা কমতে 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 20 পর্যন্ত আসতে পারবে না? জি স্যার। স্যার এটা কি কাউন্টার হোক আর প্যারালাল হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমি যেটা বলছি পসিবল কিনা, মানে যেটা আমরা এক্সপেক্ট করতে পারি, হয়তো বাস্তবে হবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমি 120-এ গরমটা ঢুকলাম আর ঠান্ডাটা হচ্ছে 20-এ ঢুকলো। এখন ম্যাক্সিমামটা 100 ডিগ্রি, 100 ডিগ্রি, ম্যাক্সিমাম পসিবল হচ্ছে যে আমি 120 থেকে সেটা কোনোভাবে কমতে 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 20 ডিগ্রিতে আসতে পারে। আসবে কিনা, কত কি করলে আসবে সেটা পরের ব্যাপার, কিন্তু পসিবল যেটা হতে পারে সেটা হচ্ছে 120 থেকে কমে 20 আসবে। 120 থেকে কমে 10-এ আসবে, 10-এ আসবে না, কারণ টেম্পারেচারই তো, কোল্ড টেম্পারেচারটা আছে 20 থেকে তার নিচে নামতে পারবে, তাই না? আমি কথাটা কি বুঝতে পারছি? মানে 120 থেকে কমতে কমতে 20 ডিগ্রি পর্যন্ত নামবে, কিন্তু 120 থেকে কমতে কমতে তো 15 ডিগ্রিতে আসা সম্ভব না, কারণ 20-এর নিচে তার সে নামতে পারবে না। কথা বুঝেছো? আবার একই অবস্থা 20 ডিগ্রি টেম্পারেচার, যেটা পানিটা গরম ঠান্ডা পানি ঢুকলো, সেটা বাড়তে বাড়তে হয়তো 120 ডিগ্রি হতে পারে, 120-এর পর 121 ডিগ্রি কিন্তু সে হারাতে পারবে। কথা বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এটা হচ্ছে পসিবল। এটা থিওরিটিক্যালি আমরা হয়তো গেস করতে পারি যে এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল, কিন্তু বাস্তবে তো সম্ভব না, আমরা সেটা বুঝি অবশ্যই। কিন্তু ম্যাক্সিমাম যেটা পসিবল সেটা হচ্ছে যে আমার 120 থেকে কমতে কমতে কোল্ড টেম্পারেচার। তাহলে আমরা এই জায়গাটা এখন আসি, এই ছবিটা একটু খেয়াল করো, এই হচ্ছে প্যারালাল ফ্লো। প্যারালাল ফ্লোতে আমার এই জায়গাতে হট ফ্লুইড ঢুকলো, কমতে কমতে এখানে TH1 থেকে কমে TH2 তে আসলো, আর কোল্ড ফ্লুইডের টেম্পারেচার কমতে কমা ছিল TC1, সেটা বাড়তে বাড়তে TC2 তে আসলো। কিন্তু এই যদি আমার যদি ইনফাইনাইট লেন্থ হয়, কথাটা মানে ইনফাইনাইট লেন্থে, তাহলে আমি যদি এটাকে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার হয় এবং আমি যদি এখানকার ফ্লো রেটটা যদি বাড়াতে পারি বা কিছু একটা করি, তাহলে হয়তো কোনো এক সময় TH1টা কমতে 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 TC1 পর্যন্ত হয়তো আসতে পারবে, ঠিক আছে? কিন্তু এটা মানে ম্যাক্সিমাম পসিবল, কিন্তু বাস্তবে হয়তো এটা সম্ভব না, সেটাই বলা হচ্ছে। একই অবস্থায় এক্ষেত্রেও একই, যে এটা হয়তো কমতে কমতে এখানে ম্যাক্সিমাম পসিবল হতে পারে যে TH1টা কমে TC পর্যন্ত আসতে পারবে, ঠিক আছে? তার মানে আমি যদি দেখাতে চাই আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে ম্যাক্সিমাম পসিবল বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার মাইনাস কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার।
এই জায়গাটা একই অবস্থায় কাউন্টার ফ্লোর ক্ষেত্রে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার আর কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, তার মানে এই পার্থক্য, এই জায়গাটা পুরোটা TH1 মাইনাস TC2 এটা হচ্ছে ইনলেট টেম্পারেচার কোল্ড ফ্লুইডের জন্য। তবে এই এতটুকু যেটা আছে সেটাই পসিবল ম্যাক্সিমাম। কথাটা কি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে, তার মানে আমরা থিওরিটিক্যালি যেটা বলতে পারি যে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার হতে পারে, কিন্তু সেটা হচ্ছে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার এন্ড কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, এই দুটো বিয়োগ, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল। ঠিক আছে, সো আমরা এই জায়গাটা আসবো আবার, এটা আমাদের মেইন জিনিস, যেহেতু আমরা বলছি এটার জন্যই যত কিছু কাজ করতে হবে আমরা সেটা আসবো। তার আগে আমরা আরেকটু অ্যাকচুয়াল হিট ট্রান্সফারটা এগুলো একটু দেখে আসি কি হবে। এখন এই অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ক্যান বি ক্যালকুলেটেড, যেটা আমরা জানি তত ক্লাসও বলেছি যে একজন তাপ ছাড়বে আর একজন তাপ গ্রহণ করবে, তো গৃহীত তাপ আর বঞ্চিত তাপ সেই জিনিসটাই। সো এনার্জি লস্ট বাই দ্য হট ফ্লুইড অথবা এনার্জি গেইন বাই দ্য কোল্ড ফ্লুইড, যেটা আমরা জানি। এবং প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমরা এটা ইজিলি হিসাব করতে পারি, কি হচ্ছে MH ডেল T। সো এখানে H দ্বারা হট ফ্লুইড কে বোঝানো হচ্ছে, MHCH TH1 মাইনাস TH2 এটা, অথবা কোল্ড ফ্লুইডের জন্য যদি হিসাব করি তাহলে MCCC TC2 মাইনাস TC1 মাইনাস TC1। এটা হচ্ছে প্যারালাল ফ্লোর জন্য বলেছি 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন আমরা বলছি কাউন্টার ফ্লোর জন্য। হ্যাঁ, কাউন্টার ফ্লোর জন্য আমরা বলেছি যে একজন ছাড়বে একজন গ্রহণ করবে, সেটা ঠিক আছে। সো কাউন্টার ফ্লোটা দেখো যে MHCH TH1 মাইনাস MHTH1 মাইনাস TH2 এটা এই যে এখানে। কোল্ড ফ্লুইডের দেখো MCCC ইনটু TC1 মাইনাস TC2। তাহলে এই দেখো এখানে একটু খেয়াল করে দেখো যে TC1 মাইনাস TC2, এখানে কিন্তু এটা TC2 মাইনাস TC1, এই জায়গায় যেন ভুল না হয়। আমি বারবার বলছি, গতকালকে বেশ কয়েকবার বলেছি, আজকেও বলছি, আমরা এই 1 বলতে আর 2 বলতে ইনলেট আউটলেট কিন্তু ডিফাইন করছি না। আমরা 1 আর 2 বলতে বোঝাচ্ছি দুটো এন্ড, একটা হিট এক্সচেঞ্জারে দুটো এন্ডের কথা বলছি, দুটো সাইডের কথা বলা হচ্ছে। তো যদি এটা হচ্ছে একটা সাইড হিট এক্সচেঞ্জার, এটা হচ্ছে আরেকটা সাইড। সো এখানে ইনলেট থাকতেও পারে, আউটলেটও থাকতে পারে। সো সেক্ষেত্রে আমাদের এটা দেখার বিষয় না, আমরা সবসময় 1 দিয়ে বুঝাবো একটা সাইড, 2 দিয়ে বুঝাবো আরেক অপর সাইড, মানে অপোজিট সাইড। ঠিক আছে, সো সেই হিসাবে টেম্পারেচার আমরা এই যে লিখছি TC1 মাইনাস TC2, এই হচ্ছে প্যারালাল ফ্লো এন্ড কাউন্টার ফ্লো। সো আমরা খুব সহজ করার জন্য প্রথমে আসলে প্যারালাল ফ্লোটাই আমরা কথাগুলো বলবো, দেন আমরা পরে কাউন্টার ফ্লোতে আসবো। তো আমাদের মেইন কনসেপ্টটা যা আমরা ডেভেলপ করবো প্যারালাল ফ্লো রেসপেক্টে। এখন আমরা যদি বলি টু ডিটারমাইন, এখন আমরা ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার যেটা আছে, টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার ইন এ হিট এক্সচেঞ্জার, দ্য ফার্স্ট কনসিডার দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স। এবং সেটা কত হবে? দ্যাট ইজ দ্য টেম্পারেচার বিটুইন দ্য ইনলেট টেম্পারেচার হট অ্যান্ড কোল্ড ফ্লুইড, যেটা আমি একটু আগে বললাম, যেটা হচ্ছে যে ইনলেট টেম্পারেচার হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড। তাহলে আমাদের এখানে এটার জন্য ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারটা কোথায় হবে? কোনটা TH1 মাইনাস TC1 আর এটার ক্ষেত্রে TH1 মাইনাস TC2। ভেরি গুড, TC1 মাইনাস TC2, ছবি দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে TH1 মাইনাস TC2। হ্যাঁ, TH1 মাইনাস TC2। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। আমরা এটা এখানে রেখেছি যে ডেল্টা টি ম্যাক্সিমাম পসিবল, আমরা কিছু পসিবল বলছি এটা TH1 মাইনাস TC1, যেটা প্যারালাল ফ্লো তোমার ফ্রেন্ড বললো তোমাদের। আর এটা হচ্ছে ডেল্টা টি ম্যাক্সিমাম একটা হতে পারে, সেটা কাউন্টার ফ্লোর জন্য, সেটা হচ্ছে TH1 মাইনাস TC। এইটা আমরা বলবো। এখন কথাগুলো খেয়াল করো, এখানে অনেকগুলো কথা লেখা আছে। হিট ট্রান্সফার ইন দ্য হিট এক্সচেঞ্জার উইল রিচ ম্যাক্সিমাম। কখন ম্যাক্সিমাম হবে হিট ট্রান্সফারটা? একটা হতে পারে যে কোল্ড ফ্লুইড ইজ হিটেড টু দ্য ইনলেট টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইড, অথবা হট ফ্লুইড ইজ কুল টু দ্য ইনলেট টেম্পারেচার অফ দ্য কোল্ড ফ্লুইড। ম্যাক্সিমাম কখন হতে পারে? আমরা বলছি রিচ ম্যাক্সিমাম কখন হবে? যখন কোল্ড ফ্লুইডটা হিটেড হয়ে যদি ইনলেট টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইড হতে পারে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। তার মানে আমি এভাবে যদি কথাটা বলি, আমি যে এটা মনে করো এটা হট ফ্লুইড ঠিকই আছে, এটা এই লাইনটা এখানে আছে, কিন্তু কোল্ড ফ্লুইডটা কতটুকু নিতে পারবে? আমরা এখান থেকে দেখাচ্ছি যে TC1 থেকে বাড়তে বাড়তে TC2 থেকে, কিন্তু এটা ম্যাক্সিমাম কত হতে পারতো? TH1, এটা ইনলেট পর্যন্ত, তাই না? এটা বাড়তে বাড়তে যদি এই পর্যন্ত যেতে পারতো, দেন আমরা বলতাম যে এটা ম্যাক্সিমাম হচ্ছে। অথবা এটা ঠান্ডা হতে হতে যদি TC1 পর্যন্ত আসতে পারতো, তাহলে এটা সেটা এখানে বলা হচ্ছে যে কোল্ড ফ্লুইড ইজ হিটেড টু দ্য ইনলেট টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইড, এটা হতে পারতো, অথবা হট ফ্লুইড ইজ কুলড টু দ্য ইনলেট টেম্পারেচার অফ দ্য কোল্ড ফ্লুইড, যেটা ম্যাক্সিমাম পসিবল, যেটা বারবার বলে আসছে। এখন বাস্তবতা কি? বাস্তবতা যেটা হচ্ছে যে বাট দিস টু কেসেস ক্যানট বি অ্যাচিভড সাইমultaneously, এবং দুটো একসাথে কোনোদিনও সম্ভব না, আনলেস C কোল্ড ফ্লুইড ইকুয়ালস টু C অফ হট ফ্লুইড।
হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের যদি স্পেসিফিক হিট যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এটা সম্ভব সাইমultaneously, কিন্তু বাস্তবে এটা সম্ভব না, কারণ কি সি এবং সিএ যেটা কোনোদিনও সমান হবে না বা হয় না। সরি। সো এখন এখানে মেইন কনক্লুশনটা আমাদের এই টোটাল এতগুলো কথার মেইন কনক্লুশন এখন আমাদের এখানে, সো দ্য ফ্লুইড with a smaller heat capacity will experience a larger temperature difference. মানে আমি যে দুটো ফ্লুইড ইউজ করব হিট এক্সচেঞ্জারে, সেই হিট এক্সচেঞ্জারের মধ্যে দুটো ফ্লুইডের মধ্যে যার স্পেসিফিক হিট বা সি এর মানটা কম, সে বেশি টেম্পারেচার ডিফারেন্সটা পাবে। তার মানে আমার যদি দুটো ফ্লুইড হয়, একটা মনে করো সাপোজ তেল আর একটা যদি ওয়াটার হয়, কথা দুটো ফ্লুইড দুটো মানে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে একজনকে হিট দিবে বাঁচাবে। যদি স্পেসিফিক হিট যদি তোমার পানিরটা যদি কম হয়, তাহলে পানির টেম্পারেচারটা বেশি বাড়বে বা ডিফারেন্সটা বেশি হবে। তার মানে কথাটা যেটা দাঁড়াচ্ছে, যার স্পেসিফিক হিটটা কম, ভ্যালুটা কম, তার টেম্পারেচার ডিফারেন্সটা কত হবে ইনলেট এবং আউটলেটের মধ্যে, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে দ্য ফ্লুইড with a smaller heat capacity will experience a larger temperature difference, ঠিক আছে? কারণ কি এটা কেন হলো, যে আমরা জানি কি এই যে আমরা একটু আগে লিখেছি, এই কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করো। নতুন এখানে আসলে কোনো কিছুই নাই, কিন্তু জাস্ট এই যে আমরা এটা বলছি যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তার মানে আমার টেম্পারেচার ডিফারেন্স যদি হতে হয়, এই যে পরিমাণ হিট ছাড়বে সে তো গ্রহণ করবে। তার মানে যার টেম্পারেচার আমি যদি ধরে নেই ফিক্সড এরকম, তাহলে এখানে যদি এটা কোনো কারণে সি যদি কম হয়, যার সি কম হবে তার এইটা বেশি হবে, নাহলে তো সমান হবে না, তার মানে মাস ফ্লো যদি ঠিক থাকে, আর যদি সিসি যদি কোনো কারণে কম হয়, তাহলে ডেল্টা টি যেটা সেটা তো অবশ্যই বাড়তে হবে, তাহলে তো সমান হবে না। সেটাই বলা হচ্ছে যে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে স্মলার যেটা হিট ক্যাপাসিটি আছে সে বেশি টেম্পারেচার ডিফারেন্সটা শো করবে। কথাটা আমার ক্লিয়ার হয়েছে এটা? ইয়েস স্যার। সো আমরা এখন এখান থেকে ফাইনালি যে কনক্লুশনটা ড্র করতে পারি, কিউ ম্যাক্স আমরা যেটা বললাম ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার, সেটা আমরা হিসাব করবো কিউ ম্যাক্স ইকুয়ালস টু এমসি ইন্টু ডেল্টা টি। ডেল্টা টিটা হচ্ছে এই যে যেটা বইটাকে তোমরা বললে সবাই যে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার আর কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে? কিন্তু কার সাথে হিসাব করবো, যখন হিট বের করতে যাচ্ছি তখন এমসি নিচ্ছি। কার এমসিটা নিচ্ছি? যার সি কম, যার হিট ক্যাপাসিটি কম তারটা নিচ্ছি। আমরা কিন্তু এখানে আরেকটা ফ্লুইড ছিল, সেটা কথা বলছি না, এই জায়গাটা হচ্ছে মেইন, এই যে এমসি মিনিমাম লেখা, এটা তো আমরা অলরেডি একটা আলোচনা করলামই, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার ডিফারেন্স, হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার আর কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার দুটোর বিয়োগফল, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার ডিফারেন্স। কিন্তু হিটটা যখন আমরা হিসাব করতে যাবো তখন তার সাথে আমরা এই মিনিমামটা নিব। কার মিনিমামটা নিব? যে ফ্লুইডের মতো দুটো ফ্লুইড, তার মধ্যে যার সি কম বা স্পেসিফিক হিট কম তারটা নিচ্ছি, নিয়ে তার মাস ফ্লো রেট দিয়ে গুণ করছি, এমসি যেটা হচ্ছে সেটা। তার মানে আমি আবার একটু ক্লিয়ার করি এই জায়গাটা। মনে করো আমি যেটা বললাম একটা অয়েল আর একটা যদি ওয়াটার হয়, দুটো ফ্লুইড, আমি বললাম যে হ্যাঁ ওয়াটারের মাস কি বলে স্পেসিফিক হিট কম, তাহলে আমি সিটা ওয়াটারে নেব, তখন কিন্তু আবার এই এমটাও কিন্তু ওয়াটারই হবে, তখন কিন্তু অয়েলের হবে না। আবার যদি অয়েলেরটা যদি কম হতো তাহলে অয়েলেরই মাস ফ্লো রেটটা অবশ্যই যার স্পেসিফিক হিট কম তারটাই হবে, ঠিক আছে? তার মানে মিনিমামটা। এই আমরা ইকুয়েশন দেখলাম, এটা 3। ফ্লুইড যদি একটা হয় তখন কি স্যার? যেটা না ফ্লুইড তো একটা না, ফ্লুইড তো দুইটা, সেটা তুমি যদি মনে করো যে বাইরে অ্যাম্বিয়েন্ট কন্ডিশন দাও, তাহলে সেই অ্যাম্বিয়েন্ট কন্ডিশন তো একটা ফ্লুইড বাতাস। তুমি হয়তো ভিতরে একটা বাতাস গরম বাতাস দিচ্ছ, বাইরে একটা ঠান্ডা বাতাস আছে, দুটো ফ্লুইড, একটা ঠান্ডা বাতাস একটা গরম বাতাস, ঠিক আছে? পানি আমি দিতে পারি, একটা গরম পানি একটা ঠান্ডা পানি, একজন ছাড়বে একজন গ্রহণ, দুটোই ওয়াটার, দুটোরই মাস ফ্লো রেট আছে, কিন্তু স্পেসিফিক হিট আমরা হিসাব করব তার মিনিমাম টেম্পারেচার, ঠিক আছে? ইয়েস স্যার। সো আমরা এটা 3 নম্বর ইকুয়েশন দেখলাম। এখন সো এখান থেকে আমরা এপসাইলন যদি আসি, আবার এপসাইলন আমরা কি বলেছি, আমরা এপসাইলনটা আবার সংখ্যাটা দেখে আসি। এই যে দেখো এপসাইলন বা এফেক্টিভনেস ইকুয়ালস টু অ্যাকচুয়াল হিট ট্রান্সফার, আমরা কিন্তু হিট বলছি, হিট ট্রান্সফার এবং ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার, দুটো। সো দুটো হিট ট্রান্সফার মানে হিটের ট্রান্সফারটা আমরা বলছি। তো এখানে আমরা প্যারালাল ফ্লো যদি বলি, তাহলে এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল MHCH লিখলাম আমি, এখানে দেখো কথাটা আমি বলছি, এম এ হট ফ্লুইড লিখলাম, এবং তার অ্যাকচুয়ালটা হচ্ছে তারপর TH1 থেকে TH2 প্যারালাল, মানে হট ফ্লুইডের টেম্পারেচার ইনলেট থেকে বের হয়ে আউটলেটে যাচ্ছে, সো এখানকার টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়াল।
ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল। ম্যাক্সিমাম পসিবল কারটা লিখলাম ইনলেট টেম্পারেচার দ্য হট ফ্লুইড মাইনাস ইনলেট টেম্পারেচার দ্য কোল্ড ফ্লুইড। সো এই দুটো বিয়োগফল, তার সাথে আমাদের এই জিনিসটা এমসি মিনিমাম, আমরা এখানে রেখেছি MHCH। এই জন্য আমরা এখানে জিনিসটা কথাটা লিখছি ইফ এমসি ইজ মিনিমাম ফর দ্য হট ফ্লুইড। আমরা এখানে ধরে নিচ্ছি প্রথমটার ক্ষেত্রে ধরে নিলাম এটা হচ্ছে হট ফ্লুইডের জন্য, তাহলে আমাদের এইটা হলো আমাদের সূত্রটা। তাহলে আমাদের MCH কাটাকাটি চলে গেল, আলটিমেটলি এই জিনিসটা আসছে। আমরা যদি বলি না আমাদের হট ফ্লুইড না আমাদের কোল্ড ফ্লুইড হচ্ছে মিনিমাম, তার এমসি হবে মিনিমাম, মানে স্পেসিফিক হিট মিনিমাম হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার এটা হচ্ছে তোমার এই যে কোল্ড ফ্লুইডের জন্য ইনটু TC2 মাইনাস TC1 প্যারালাল ফ্লোর ক্ষেত্রে ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল। তাহলে সেটা হচ্ছে TH ইনলেট টেম্পারেচার অফ দ্য হট ফ্লুইড মাইনাস ইনলেট টেম্পারেচার অফ দ্য কোল্ড ফ্লুইড, আগেরটার মতোই। তার সাথে এই MH এর জায়গায় আমরা MC আর CC বসাচ্ছি, কারণ আমরা বলছি এখানে কোল্ড ফ্লুইডটা যদি মিনিমাম হয় সেটা, তাহলেও সূত্রটা মোটামুটি একই রকম। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্যারালাল ফ্লো। একই অবস্থায় তুমি কাউন্টার ফ্লো চিন্তা করতে পারো। কাউন্টার ফ্লোর ক্ষেত্রে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল হিট ট্রান্সফার, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। যদি আমরা ধরি হট ফ্লুইড হচ্ছে মিনিমাম স্পেসিফিক হিটে, তাহলে সেটা। আবার আমরা যদি ধরি না কোল্ড ফ্লুইডটা মিনিমাম, তাহলে এটা ডিপেন্ড করবে তুমি কোনটাকে পাচ্ছ। তোমার স্পেসিফিক হিট যেটা দেওয়া থাকবে বা আমরা জানবো যে ফ্লুইড, তার উপর বেসিস করে আমরা এই অ্যাকচুয়ালের ক্ষেত্রে স্পেসিফিক হিটটা কি আর নিচেরটা সেম হবে? অ্যাকচুয়ালি যে স্পেসিফিক হিটটা, এটা একটু কনফিউজ স্যার। এই জায়গাটা, ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা কি বলছি দেখো, আবার অ্যাকচুয়াল হিট ট্রান্সফার বলছি, আবার প্রথম থেকে এখান থেকে আমরা বলছি যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার। অ্যাকচুয়াল হিট ট্রান্সফার তো এইটা আর কোল্ড ফ্লুইডে তো সমান হবে, তাই না? কারণ কি একজন ছাড়বে একজন গ্রহণ করবে না। কথাটা বুঝাতে পারলাম? আবার দেখো এই যে প্যারালাল ফ্লো, এই MHCH TH1 মাইনাস TH2 ইকুয়ালস টু MC/CC TC2 মাইনাস TC1। তার মানে গরম পানিটা যে পরিমাণ হিট ছাড়বে, ঠান্ডা পানিটা সেই পরিমাণ হিটই গ্রহণ করবে, তাই না? গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। ইয়েস স্যার। ঠিক আছে, তো সেটাই এখানে লাগে, এটা তো অ্যাকচুয়াল। এখানে আর তো কোনো চেঞ্জ নেই, এখানে আমি MC লিখি আর CC লিখি তখন টেম্পারেচার চেঞ্জ হবে, কিন্তু এটা তো মানে অ্যাকচুয়ালটাই। আমি আইদার এখানে বর্জিত তাপ লিখলাম অথবা গৃহীত তাপ লিখলাম, এটা তো কথা বুঝেছ? নিচেরটাই শুধু মেইন। স্যার এখানে যে মানে স্যার সিসি যে কাটা যাচ্ছে স্যার, দুইটা কি সেম হচ্ছে উপরে আর নিচে? হ্যাঁ সেম অবশ্যই, কারণ আবার বোঝাচ্ছি। এই হচ্ছে বাবা দেখো তোমার গরম পানি, মনে করো এইটা গরম পানি আর একটা ঠান্ডা পানি। তো গরম পানিটা আমি এখানে লিখলাম, গরম পানিটা যে পরিমাণ হিট ছাড়বে, এটাকে কি আমি ঠান্ডা পানি যে পরিমাণ হিট গ্রহণ করছে লিখতে পারতাম না? জি স্যার। উপরেরটা তো সেটাই আর কি, আমি নিচেরটাই লিখছি। নিচেরটা হচ্ছে মেইন, নিচেরটা মনে বলছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। ম্যাক্সিমাম পসিবল কখন হবে? আমরা বলেছি যে টেম্পারেচার ইনলেট এবং টেম্পারেচার আউটলেটের, ইনলেট হট ফ্লুইড আর ইনলেটের কোল্ড ফ্লুইড, এই দুটো টেম্পারেচারের ডিফারেন্স ইনটু এমসি। এই এমসিটা কার জন্য হিসাব করছি? যার মিনিমাম হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। এটা তো অ্যাকচুয়াল। আমি যখন নিচেরটা MH পেলাম, যদি হট ফ্লুইড ধরি, তাহলে আমি এখানে উপরে তো এই যে হট ফ্লুইডের থেকে কি পরিমাণ তাপ বের হয়ে গেল সেটা লিখলাম। তাহলে আমার এখানে কোল্ড ফ্লুইড কি পরিমাণ হিট গ্রহণ করলো সেটা লেখার তো দরকার নেই, কারণ লিখলে তো আমি আর কাটাকাটি করতে পারছি না, আমার ইকুয়েশনটা তো সিম্পল হচ্ছে না। আমি এই জন্য হট ফ্লুইডে যে পরিমাণ হিট ছাড়লো, কোল্ড ফ্লুইড তো সেই পরিমাণ হিটই গ্রহণ করবে। যেহেতু এই দুটো ইকুয়াল, তার কারণে আমি এম সিলেক্ট হ্যাঁ, তাহলে আমি কাটাকাটি করে আমি এই সিম্পল ফর্মে নিয়ে আসছি। কথা বোঝা গেছে? জি স্যার। একইভাবে এই জিনিসগুলো জাস্ট সিম্পলিফাই করা, জাস্ট আমরা ডেফিনিশন হিসাবে। তাহলে আমি আবারও ক্লিয়ার করলাম, উপরেরটা হচ্ছে অ্যাকচুয়ালটা বলতে আমরা বুঝাচ্ছি একজন গ্রহণ করবে একজন ছাড়বে, গৃহীত তাপ আর বর্জিত তাপ আমরা যেটা করি, হিট গেইন আর হিট লস। যে হিট গেইন করলো যে পরিমাণ, সেটা আরেকজন তো সেই পরিমাণে হিট ছাড়বে বা লস করবে। তো আমি যখন H দিয়ে লিখবো, তাহলে আমি H এরটাই লিখলাম, বা কোল্ড লিখলে কোল্ডটা দিয়ে লিখলাম, তাহলে আমার কাটাকাটি। বুঝা গেছে কথাটা? ইয়েস স্যার। আমরা এরকম এখানে ক্ষেত্রে যেটা পেলাম সেটা হচ্ছে তোমার প্যারালাল ফ্লোর ক্ষেত্রে। আমরা প্যারালাল ফ্লোর ক্ষেত্রে দুটো লিখেছি, এরকম সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। তোমার মাথার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এই H1 T1 কোনটা কি এটা তুমি করতে পারবে। এই সূত্র মুখস্থ করে মাথা খারাপ করার কোনো দরকার নেই। সো এখানে যেটা হচ্ছে যে আমরা কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে, হট ফ্লুইডের ক্ষেত্রে এটা MC মিনিমামটা ধরলাম, আবার এটাতে কোল্ড ফ্লুইডের জন্য MC টা মিনিমাম ধরলাম, আবার এখানে আবার কাউন্টার ফ্লোর জন্য আমরা হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের মিনিমাম ধরলাম। 6-7 আসছে। সো আমাদের আলটিমেটলি যেটা আসলো এপসাইলন ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ডেল্টা টি, আলটিমেটলি যে ডেল্টা টি, যে ডেল্টা টি TC1 মাইনাস TC2, অথবা উপরে যেটা লিখেছি TH1 মাইনাস TH2। তাহলে এটা ডেল্টা টি বলতে হচ্ছে ফ্লুইড উইথ আ মিনিমাম হিট ক্যাপাসিটি, হ্যাঁ,
with the minimum heat capacity আর maximum heat temperature difference in the heat exchanger তাহলে maximum possible heat সেটা আর এখানে আমরা ডেল্টা টি লিখতে পারি এটা মিনিমাম পসিবল সরি মিনিমাম হিট ক্যাপাসিটি আমরা এটা লিখতে পারি ঠিক আছে এই সিম্পলটাকে তাহলে মানে জিনিসটাকে সিম্পল করার জন্য ডেল্টা টি ডিভাইড বাই ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স কোথায় ইনলেট টেম্পারেচার অফ হট ফ্লুইড মাইনাস ইনলেট টেম্পারেচার অফ কোল্ড ফ্লুইড আর এখানে আমরা মিনিমামটা বললাম যেটা আমাদের যদি কোল্ড ফ্লুইড হয় তাহলে কোল্ড ফ্লুইডের লিখবো মানে এই যে TC1 মাইনাস TC2 অথবা TH1 মাইনাস TC2 তাহলে আমার ইকুয়েশনটা মনে রাখা ইজি তাহলে এপসাইলন আমাদের এই সূত্র হয়ে গেল এটা হচ্ছে 8 নম্বর ইকুয়েশন কথা বোঝা গেছে ইয়েস স্যার সো এখন আমরা একটু খেয়াল করি কথাটা আবার এখানে নোট হিসেবে কিছু লেখা আছে যে ফ্লুইড উইথ দ্য মিনিমাম হিট ক্যাপাসিটি এক্সপেরিয়েন্স দ্য লার্জার টেম্পারেচার ডিফারেন্স যেটা আমি একটু আগে বললাম আর হিট ক্যাপাসিটি হচ্ছে MC হিট ক্যাপাসিটি হচ্ছে MC এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স ইজ অলওয়েজ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন ইনলেট টেম্পারেচার অফ হট এন্ড কোল্ড ঠিক আছে এই দুটো মেইন ইস্যু তাহলে মানে এই দুটো আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স বলতে অলওয়েজ ইনলেট টেম্পারেচার অফ হট ফ্লুইড মাইনাস ইনলেট টেম্পারেচার অফ কোল্ড ফ্লুইড আর ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা কোথায় হবে সেটা হচ্ছে আমরা বলছি যে যার হিট ক্যাপাসিটিটা মিনিমাম সেটা ঠিক আছে এই দুটো পয়েন্ট সো এখন আমরা একটু ডিটেলসে আসি এটা আমরা ডেফিনিশন ইফেক্টিভনেস আসলাম এখন এই ইফেক্টিভনেস আসার পরে আমরা গত ক্লাসে আমরা এই জিনিসটা বের করেছিলাম তোমাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে আমরা ইকুয়েশনের মাঝখানে LMTD যখন বের করেছি তখন আমরা এই ধরনের একটা ইকুয়েশন পেয়েছিলাম ঠিক আছে বলেছিলাম যে আর্লিয়ার উই got the for parallel flow heat exchanger ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম লাস্ট ক্লাসে ঠিক আছে the long TH2 minus TH1 divided by TH1 minus TC1 equals to minus UA overall heat transfer coefficient area divided into 1 by MHCH plus 1 by MCC এটা আমরা পেয়েছিলাম ইকুয়েশনের মাঝখানে একটা জায়গায় ঠিক আছে সেই জায়গা থেকে আমরা শুরু করেছি সো এখানে যদি একটু সাজাই এখন রিরাইট করি এটাকে লন এটা রাখলাম এখান থেকে UA যেটা আছে সেটা রাখলাম তার থেকে আমরা নিচে এখান থেকে যদি MCCC যদি কমন নিই MCCC যদি কমন নেই তাহলে এটাকে এইভাবে লেখা যেতে পারে 1 প্লাস MCCC ডিভাইড বাই MHCH এই জায়গায় লেখা ঠিক আছে এটা তো নিশ্চয়ই বুঝছো 9 নম্বর ইকুয়েশন এটা খুব একটা কঠিন কিছু না এরপরে আমরা যেটা লনটাকে যদি সরাতে চাই তাহলে আমরা এখানে লিখলাম TH2 minus TH1 ডিভাইড বাই TH1 minus TC1 এটা লিখলাম লিখে এটাকে লিখতে পারি এক্সপোনেনশিয়াল ফাংশনে যে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস UA ডিভাইড বাই MCCC প্লাস 1 প্লাস এটা হচ্ছে 10 নম্বর ইকুয়েশন ঠিক আছে এতটুকু ইয়েস স্যার সো এখন আমরা ধরে নেই যে ইফ দ্য কোল্ড ফ্লুইড ইজ উইথ দ্য মিনিমাম হিট ক্যাপাসিটি সহজ করার জন্য তুমি হট ফ্লুইডটা ধরতে পারো কোনো সমস্যা নেই আমরা সহজ করার জন্য বোঝানোর জন্য একটা যেখানে ধরে নিলাম যে কোল্ড ফ্লুইডের হিট ক্যাপাসিটিটা মিনিমাম তাহলে আমাদের একটা এরকম আমরা সূত্র তো একটু আগে দেখে আসলাম যে এই যে হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার আর কোল্ড ফ্লুইডের যেহেতু হিট ক্যাপাসিটি কম তার মানে TC2 মাইনাস TC1 তার মানে কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার মাইনাস কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার তার মানে এটাকে আমরা এপসাইলন বলতে পারি ঠিক আছে এটা আমরা ইকুয়েশন হিসেবে আমরা করতে পারি এখন ইকুয়েশন 10 যেটা আমরা লিখলাম ইকুয়েশন 10টা এই যে এটা এক্সপোনেনশিয়াল ফর্মে যেটা লেখা এটা আমরা এখান থেকে যদি আবার শুরু করি তাহলে এখানের মধ্যে দেখো যে TH2 minus TC2 divided by TH1 minus TC1 কোথায় আছে আবার খেয়াল করো কোথায় আছে TH2 minus TC বাম পাশে লেফট হ্যান্ড সাইড এটা TH2 minus TH1 divided by TH1 minus TC1 and hot fluid temperature difference and divided by maximum possible temperature এটাকে দেখি এইটা আছে এটাকে আমরা একটু রিরাইট করতে যাচ্ছি কিভাবে রিরাইট করা যায় এখানে আমি ব্র্যাকেট মানে ডান পাশে লিখে দিয়েছি এটা হচ্ছে যে হট ফ্লুইড যে পরিমাণ টেম্পারেচার বা হিটটা ছাড়বে সেটাই কোল্ড ফ্লুইড সেই হিটটা গ্রহণ করবে তার মানে দুজন সমান তার মানে এই দুজন সমান এটাই এখানে আমরা লিখেছি হট ফ্লুইডের যেটা হিট ছাড়লো ইকুয়াল টু কোল্ড ফ্লুইড হিটটা গ্রহণ করলো এখান থেকে আমরা এইটাকে সলভ করে TH2 সমান এইটা লিখতে পারি TH2 লিখতে পারি TH1 প্লাস MCCC MH ডিভাইড বাই MHCH ইনটু TC1 মাইনাস TC2 এটাকে লেখা যেটা খুব একটা কঠিন জিনিস না এটা তোমরা নিশ্চয়ই বুঝবে সো এখান থেকে TH2 টা বের করে এই ইকুয়েশনের মধ্যে এখানে TH2 এর জায়গায় আমরা এই মানটা বসাবো কি বসালাম TH1 তার সাথে যে MCCC ডিভাইড বাই MHCH এটা বসালাম তার সাথে ব্র্যাকেট TC1 মাইনাস TC2 এটা লিখলাম তার সাথে এটা আছে ডিভাইড বাই এটা নিচে হয়ে গেছে এইটাকে আমরা বলছি 11 নম্বর
ইকুয়েশন। এই 11 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি আরেকটু মানে রিঅ্যারেঞ্জ করি, এখানে আমি যদি একটা TC1 দিয়ে যদি যোগ বিয়োগ করি, মানে একটা TC1 কে মাইনাস করলাম, আবার একটা TC1 প্লাস করলাম, এই যেখানে TC1 এটা মাইনাস করলাম আর এখানে TC1 টা প্লাস করলাম, তাহলে আলটিমেটলি এটাই থেকে গেল। তাহলে এইটাকে আমরা একটু রিরাইট করে সাথে যদি চাই, তাহলে এই যে এটাকে লেখা যাচ্ছে TH1 মাইনাস TC1 এই একটা পার্ট, প্লাস এই যে MCCC ডিভাইড বাই MHCH, এই TC1 মাইনাস TC2 রয়ে গেছে, তার সাথে আমি যে TC1 টা যেটা যোগ করলাম বিয়োগ করার পরে সেটা TC1 মাইনাস TC2 আমি যেটা রয়ে গেছে। এখন তুমি যদি এটাকে একটু সাজাও আবার, এটা হচ্ছে এটা ডিভাইড বাই এটা ভেঙে ফেললে এটা 1 হয়ে গেল, আর এটা হচ্ছে এইটা ডিভাইড এই পার্ট ডিভাইড বাই এটা, আবার এই পার্ট ডিভাইড বাই এটা, তাহলে দুটো অংশ এখানে রয়ে গেছে। এই যে TC1 মাইনাস TC2 ডিভাইড বাই TH1 মাইনাস TC2, মানে এই যে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার, এটাকে আমরা বলতে পারি এফসাইল। আবার এটা কোল্ড ফ্লুইডের যে মিনিমাম যে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই যে ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার, এটাকে বলতে পারি এফসাইল। এটাও এফসাইল হয়ে গেল, এটা এফসাইল হয়ে গেল। আমি যদি কমন নেই তাহলে এটাকে লেখা যায় যে মাইনাস হওয়ার পরে যে এটাকে এই যে এটা TC2 হবে, এটা TC2 মাইনাস TC1 হবে, এটা TC2 মাইনাস TC1 মাইনাস আর চলে আসবে, তাহলে মাইনাসটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে 1 প্লাস MCCC ডিভাইড বাই MHCH, এই জিনিসটা লেখা। এতটুকু ক্লিয়ার হয়েছে? এই দেখো আবার বলছি, এই যে আমরা এটাকে এইটা নিয়ে ভাগ করলাম, তাই এটা 1 হয়ে গেল। আর এখানে আমি যদি মাইনাস করি তাহলে মাইনাস এখানে হবে TC2 মাইনাস TC1, তার মানে কোল্ড ফ্লুইড যে পরিমাণ হিট ছাড়লো গ্রহণ করলো সেটা ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট টেম্পারেচার ডিফারেন্স, এটাকে বলা যায় এফসাইল। আবার এখানে TC2 মাইনাস TC1 মাইনাস নামলে TC2 মাইনাস TC1, তার মানে কোল্ড ফ্লুইড যে পরিমাণ হিট গ্রহণ করলো ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল, এটাকে এফসাইল লেখা যায়। তাহলে এফসাইল যদি কমন নাও আর মাইনাসটা যদি বাইরে আছে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলে প্লাস হয়ে গেল 1 প্লাস MCCC ডিভাইড বাই MHCH। বুঝেছি এটা? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এটা আমরা খুব সিম্পল, এত বড় জিনিস থেকে একটা ছোট জিনিস আপাতত চলে আসছে। আমরা আবার একটু কনসিডার যদি করি এপসাইলনটা, তাহলে এই এপসাইলনটাকে আমরা এখন যেটা লিখতে পারি যে এখান থেকে যে এই যে উপরে যেটা ছিল, হ্যাঁ, যে উপরে যে ইকুয়েশনটা ছিল যে আমরা এখানে যে এপসাইলনটা যেটা ছিল এই যে ম্যাক্সিমাম পসিবল, এখান থেকে যদি আমরা রিরাইট করি এটাকে মানগুলো বসিয়ে, তাহলে ফাইনালি এই জিনিসটাকে লেখা যায় ক্যান বি রিরিটেন অ্যাজ এপসাইলন ইকুয়ালস টু 1 মাইনাস এটা ডিভাইড বাই এটা। এভাবে লেখা যায়। আমি আবার একটু দেখাই, এই যে এটা লিখেছি, ঠিক আছে, এই যে এটা আছে, এই যে TH2 মাইনাস TH1 ডিভাইড বাই TH1 মাইনাস TC2, এটাই তো আমরা লিখলাম এখানে, এই যে TH2 মাইনাস TC2 ডিভাইড বাই TH1 মাইনাস TC2, এখান থেকে তো আমরা রিরাইট করতে 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 এই পর্যন্ত আসি, তাহলে এই যে 1 মাইনাস এপসাইলন এই যে জায়গাটা, এইটা ইকুয়ালস টু হচ্ছে তোমার এই জায়গা 10 নম্বর। সো এখান থেকে যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে যেটা আসে এপসাইলনকে আলাদা করে ফেললে এটা 1 মাইনাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস UA ডিভাইড বাই MCCC প্লাস এই জায়গাটা ডিভাইড বাই এই পুরো 12 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, কথা বুঝেছো আমার? জি স্যার। তার মানে আমি আবার বলতে চাচ্ছি, এই যে আমরা এখানে যেটা করেছি এই যে TH যেটা এই যে 10 নম্বর ইকুয়েশনের এই বাম লেফট হ্যান্ড সাইড, এটার সমানে আমরা পেয়েছি এই জায়গাটা। সো আমরা যদি 10 নম্বর ইকুয়েশন থেকে আমরা রিরাইট করে এই 12 নম্বর ইকুয়েশন চলে আসছি। সো আমরা লাস্টে এই এপসাইলন পেয়ে গেলাম। এখন দেখতে যে অঙ্ক ইকুয়েশনটা সেটা বেশ কমপ্লেক্স, এখানে দেখতে বেশ কমপ্লেক্স। 12 নম্বর ইকুয়েশনকে আমরা আরো সহজ করতে চেষ্টা করবো বোঝার জন্য, মনে রাখার জন্য। এটাকে এইভাবে লেখা যেতে পারে, ভালো মতো খেয়াল করো, এটাই হচ্ছে তোমার লাগবে, অত মানে অনেক জিনিস মনে রাখার দরকার নেই। 1 মাইনাস এক্সপোনেনশিয়াল ইন্টু ব্র্যাকেটে মাইনাস UA ডিভাইড বাই C মিনিমাম। এই C বড় হাতে C, এটা বড় হাতে C বলতে এই MCCC মিলে এটা হচ্ছে আমাদের মিনিমাম হিট ক্যাপাসিটি যেটা ছিল সেটা, এটাকে আমরা বড় হাতে C দিয়ে বলছি এবং সেটাকে C মিনিমাম বলছি। তাহলে এটা যদি সিটা যদি মিনিমাম হয় কোল্ড ফ্লুইডটা, তো হট ফ্লুইডটা কি হবে? ম্যাক্সিমাম। ফ্লুইড তো দুইটাই, কথা বুঝেছো? আমরা হিট ক্যাপাসিটি একটা যদি সি যদি স্পেসিফিক হিট যদি একটা মিনিমাম হয় মানে ছোট হয়, তাহলে আরেকটা কি বড় না?
জি স্যার। হ্যাঁ, তার মানে একটা মিনিমাম একটা দ্বারা ম্যাক্সিমাম। তাহলে আমরা এখানে যদি কোল্ড ফ্লুইডটাকে যদি মিনিমাম বলি, সি মিনিমাম, তাহলে হট ফ্লুইডে কি হবে, ম্যাক্সিমাম ধরবো, জাস্ট বোঝার জন্য। তাহলে আমরা এখানে লিখছি যে ইউএ ডিভাইড বাই এমসিসিসি, এটা হচ্ছে সি মিনিমাম, ইন্টু 1 প্লাস এমসিসিসি যেটা এটা সি মিনিমাম, আর হট ফ্লুইডে যেটা সেটাকে লিখলাম সি ম্যাক্সিমাম। মানে একটা মিনিমাম হলে একটা ম্যাক্সিমাম হবে, সেই হিসাবে এটা মনে রাখা ইজি। তাহলে এটা একই হবে, নিচের পার্টে 1 প্লাস সি এমসিসিসি, তার মানে এটা হচ্ছে তোমার সি মিনিমাম লিখলাম, আর এমএক্সসি যেটা কোল্ড ফ্লুইডে মিনিমাম, তাহলে হট ফ্লুইডে ম্যাক্সিমাম হবে, তাহলে সি ম্যাক্সিমাম। একটা মিনিমাম হলে একটা ম্যাক্সিমাম। এই হচ্ছে 13 নম্বর ইকুয়েশন। ঠিক আছে? সো এখন ইফ দ্য হট ফ্লুইড অর কোল্ড ফ্লুইড হ্যাজ দ্য ম্যাক্সিমাম হিট ক্যাপাসিটি অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ ট্রু। মানে এখানে তুমি যদি যখন এই সূত্রটা তুমি যেটাই হবে তোমার জন্য কোনো সমস্যা নেই, তুমি এই সূত্র ইউজ করতে পারবে। তুমি যদি দেখা যায় অঙ্কের মধ্যে আমার হট ফ্লুইডের এমসি কম, তাহলে সেটাই মিনিমাম। আবার যদি দেখো যে না কোল্ড ফ্লুইডের এমসি কম, তাহলে সেটাই মিনিমাম। ইকুয়েশন একটাই, মানে হট ফ্লুইড কোল্ড ফ্লুইড বলে কোনো কিছু নেই। আলটিমেটলি আমরা হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড বলে কোনো কিছু বলছি না, আমরা বলবো কার সি মিনিমাম আর কার সিটা ম্যাক্সিমাম, সেই হিসাবে বসাবো। সেটা কোল্ড ফ্লুইড হলে কোল্ড ফ্লুইডে বসাবো, হট ফ্লুইড হলে হট ফ্লুইড। কথাটা বুঝাতে পেরেছি? জি স্যার। সো আমি আবারও এক্সাম্পল দিচ্ছি, অয়েল এবং ওয়াটারের কথা, যেটা মানে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। আমি তোমাকে যে ডাটা দিলাম, হ্যাঁ ভ্যালুগুলো দিলাম, তাতে তুমি হিসাব করলে যে হট ফ্লুইডের সি হচ্ছে ম্যানুয়াল, সি বলতে বড় হতে সি বলতে এম ইন্টু সি দিতে, মাস ফ্লো রেট ইন্টু স্পেসিফিক। হট ফ্লুইডেরটা তুমি পেলা, কোল্ড ফ্লুইডেরটা তো পেলা, তুমি দেখলে যে হট ফ্লুইডেরটার জন্য সিটা মিনিমাম হতো, তাহলে এইখানে এটাই পেয়ে। আবার আরেকটা অঙ্ক করাতে গেলাম, সেখানে দেখলাম যে কোল্ড ফ্লুইডেরটা সিটা মিনিমাম আছে, তখন কোল্ড ফ্লুইড এটাই সি মিনিমাম। কথা কি বুঝতে পেরেছি? সো তোমার এখানে হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইডের এখন আর কোনো হিসাব নেই, তুমি জাস্ট যেটার জন্য সি মিনিমাম পাবা সেটাই বসাবে। সো এখানে এটা প্যারালাল ফ্লোর জন্য, কাউন্টার ফ্লোর জন্য একই রকম আমরা করতে পারবো, সেই এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট, মানে একটু বড়। সেখানে সামনে এই জায়গাটার মধ্যে এই পার্টটুকু চলে আসছে ব্র্যাকেটে, এই এক্সপোনেনশিয়াল এই পার্টটুকু চলে আসছে। এটা হচ্ছে তোমার কাউন্টার ফ্লোর জন্য। এটা হচ্ছে প্যারালাল ফ্লোর জন্য, তুমি খেয়াল করে দেখো এটা প্যারালাল ফ্লোর জন্য এই পুরো জিনিসটা ঠিক আছে। কাউন্টার ফ্লোর জন্য শুধু এই পার্টটুকু, 1 প্লাস সি মিনিমাম সাথে এই এক্সপোনেনশিয়াল এই পার্টটুকু মানে, ঠিক আছে? সো এখানে এখন খেয়াল করো, এই জায়গাটা আমরা আজকে এখানে শেষ করব। এখানে ইকুয়েশন এখানে ইন ইকুয়েশন 13 and 14 মানে কাউন্টার ফ্লো আর প্যারালাল ফ্লো দুটো কথা বলা হচ্ছে। ইউএ ডিভাইড বাই সি মিনিমাম, তার মানে এই যে উপরে অংশটা দেখো ইউএ ডিভাইড বাই সি মিনিমাম, এটা হচ্ছে একটা ডাইমেনশনলেস গ্রুপ। ইউএ ডিভাইড বাই সি মিনিমাম এটা হচ্ছে ডাইমেনশনলেস গ্রুপ, এটা হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে এরিয়া, আর এটা হচ্ছে এম ইনটু সি, মাস ফ্লো রেট ইনটু স্পেসিফিক হিট। সো এটা আলটিমেটলি একটা ডাইমেনশনলেস গ্রুপ। এইটাকে বলা হচ্ছে ইজ কল্ড অ্যাজ এ নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। এই ইউএ ডিভাইড বাই সি মিনিমাম যেটা, এই অংশটাকে বলা হচ্ছে নাম্বার অফ ট্রান্সফার ইউনিট বা এনটিইউ। আমরা যে ক্লাসের প্রথমে বললাম, এই যে ক্লাসের প্রথমে লেকচারের প্রথমে যেটা বললাম, এই যে ইফেক্টিভনেস এন্ড এনটিইউ মেথড, নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, এই যে এনটিইউ নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, এটাই আমরা এখন এখানে দেখাচ্ছি। এই এনটিইউ এ ডিভাইড বাই সি মিনিমাম। ঠিক আছে? এটাকে ইউএ ডিভাইড বাই সি মিনিমাম ইজ এ ডাইমেনশনলেস গ্রুপ এন্ড কল্ড অ্যাজ নাম্বার অফ ট্রান্সফার ইউনিট বা এনটিইউ, হ্যাঁ, as it indicates the size of the heat exchanger. এইটাই আমার হিট এক্সচেঞ্জারের সাইজটাকে ইন্ডিকেট করে যে কত বড় হিট এক্সচেঞ্জার না কত ছোট হিট এক্সচেঞ্জার। আমাদের কোনো কনফিউশন আছে কিনা এর মধ্যে? এই ইউএ ডিভাইড বাই সি মিনিমাম এটা হচ্ছে ডাইমেনশনলেস গ্রুপ, এটাকেই বলা হচ্ছে এনটিইউ বা নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। এটা আলটিমেটলি যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে সাইজ অফ হিট এক্সচেঞ্জার। আমরা দেখবো সাইজ কিভাবে ইন্ডিকেট করে, সেটা একটু পরে দেখবো। যেটা হচ্ছে সাইজ ইন্ডিকেট করে নাম্বার অফ ট্রান্সফার। সো এখানে এখন দেখো এই এনটিইউ ইউএ ডিভাইড বাই সি মিনিমাম, তার মানে ইউএ ডিভাইড বাই এমসি মানে মাস ফ্লো রেট ইনটু স্পেসিফিক হিট, হ্যাঁ এটা মিনিমামের জন্য। এই এনটিইউটা দেখো, খেয়াল করে দেখো, এখানে প্রপোর্শনাল টু এ হচ্ছে এরিয়া। ফর স্পেসিফিক বা স্পেসিফাইড ভ্যালু অফ ইউ এন্ড সি মিনিমাম, মানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট যদি একটা জানা থাকে,
আর এই যে সি মিনিমাম এটা তো তোমার হয়তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আলটিমেটলি এখানে এটা সাইজ কি ডিফাইন করে। এনটিইউ ইজ এ মেজার অফ দ্য হিট ট্রান্সফার সারফেস এরিয়া কতটুকু। এনটিইউ যে মানটা যদি বড় আসে তাহলে এই তোমার হিট এক্সচেঞ্জারটা বড় হবে, এনটিইউর মানটা যদি ছোট হয় তাহলে হিট এক্সচেঞ্জারটা ছোট হবে। কথা কি বোঝানো গেল? এটা এনটিইউর মানের উপর আবার ডিপেন্ড করবে এটা হিট এক্সচেঞ্জার সাইজ কত বড় হবে না ছোট হবে। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, এই একটা সি লেখা হয়, সি হচ্ছে তোমার সি মিনিমাম ডিভাইড বাই সি ম্যাক্সিমাম। সি মিনিমাম ডিভাইড বাই সি ম্যাক্সিমাম, এটা একটা অঙ্কের সূত্রের জন্য বা সিম্পল করার জন্য আমরা সময় লিখি সি মিনিমাম ডিভাইড বাই সি ম্যাক্সিমাম, যেটাকে বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সো এখন এই জায়গাটা একটু খেয়াল করে আমি এখানে এই টপিক শেষ করে আমি আজকে লেকচার শেষ করব। সাম পয়েন্টস ফ্রম ইফেক্টিভনেস রিলেশন এন্ড চার্টস। আমরা এই চার্ট দেখব। এই চার্টের মধ্যে এই চার্টটা খেয়াল করো, এখানে এই গ্রাফটার মধ্যে বা চার্টের মধ্যে এক্স অক্ষ বরাবর দেওয়া আছে এনটিইউ বা নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, এটাকে বলা হচ্ছে ইউএ ডিভাইড বাই সি মিনিমাম। এটা এই ডান ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে এপসাইলন বা ইফেক্টিভনেস। এখানে দেখো ইফেক্টিভনেসটার মানটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে, এটা আমরা বুঝতেই পারি, কারণ হচ্ছে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। সো ম্যাক্সিমাম পসিবলটা অবশ্যই বেশি হবে, তার মানে ভ্যালুটা এপসাইলন মান অলওয়েজ কম হবে, দেখাচ্ছে সেই হিসেবে এটা 0 থেকে 1 এর মধ্যে হবে। 0 থেকে 1। এখন আমরা এখানে তিনটা লাইন ড্র করা আছে, একটা হচ্ছে প্যারালাল ফ্লো, একটা হচ্ছে কাউন্টার ফ্লো, আর একটা হচ্ছে ক্রস ফ্লো। সো এখানে গ্রাফ থেকে একটু ইজিলি বোঝা যায় যে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে ইফেক্টিভনেস কম আর কাউন্টার ফ্লোর ক্ষেত্রে ইফেক্টিভনেসটা বেশি। তার মানে কাউন্টার ফ্লোতে মানে আমরা যেটা বললাম যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার, কারণ কাউন্টার ফ্লোতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারের কাছাকাছি যাচ্ছে, একের কাছাকাছি যাচ্ছে, সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা বাড়তেছে, বেশি হচ্ছে। প্যারালাল ফ্লোর ক্ষেত্রে সেটা কম। এটা আমরা প্রথম দিনের ক্লাসও বলেছি যে কাউন্টার ফ্লোটা বেটার পারফর্ম করে, সেক্ষেত্রে এই যে এপসাইলন আসলো, আর এই মাঝখানে যেটা সেটা হচ্ছে ক্রস ফ্লো। ঠিক আছে, বোথ আনমিক্সড এই কন্ডিশনের জন্য। এখন এখানে কিছু জিনিস খেয়াল করে দেখো, এই যে এন এর মান এনটিইউ এর মান 1 2 3 4 5 এখানে আছে। এই জায়গার মধ্যে কিছু জায়গা আছে দেখো তিনজনের মোটামুটি আমার হাতে যদি ড্র করা, কিন্তু এটা হচ্ছে মোটামুটি একটা লাইনের মধ্যে তিনজনের, এই যে তিনটা লাইন যেটা কাউন্টার ফ্লো, প্যারালাল ফ্লো বা ক্রস ফ্লো, তার মোটামুটি একটা। তারপরে গিয়ে এরা ভাগ হওয়া শুরু হলো, কাউন্টার ফ্লো উপর দিকে চলে গেল, মাঝখানে একটা ক্রস ফ্লো, আর নিচেরটা হচ্ছে প্যারালাল। এই যে তিনটা আসছে। সো এখানে 2 নম্বর পয়েন্টে যেটা লিখছি, এপসাইলন র্যাপিডলি ইনক্রিজেস আপ টু এনটিইউ মান 1.5। মানে এই 1.5 পর্যন্ত দেখা যাচ্ছে যে এনটিইউ মানটা মোটামুটি র্যাপিডলি বাড়ে, এরপরে এনটিইউ মানটা ততটা বাড়ে না যতটা আগে বাড়ে। and then slowly for the larger এনটিইউ value, এনটিইউ মান যত বাড়বে এই ইফেক্টিভনেসটা ততটা বাড়তেছে না। এখন প্রশ্নটা কি, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই জায়গায়, the larger NTU value means the larger size of heat exchanger। আমরা যেটা একটু আগে বললাম, যত এনটিইউর মান বড় হবে হিট এক্সচেঞ্জার সাইজ তত বড়। সো লার্জ এনটিইউ ভ্যালু যেটা গ্রেটার দ্যান 3 এর যদি বেশি হয়, মনে করি এখানে একটা 3 এর চেয়ে যদি বেশি হয়, লার্জার সাইজ অফ হিট এক্সচেঞ্জার cannot be justified because of the small increase of epsilon। আমি হিট এক্সচেঞ্জার সাইজ বড় করতেছি ঠিকই, কিন্তু আমার এই ক্ষেত্রে এপসাইলনের মানটা খুব একটা বাড়ছে না। তাহলে আমি এনটিইউ বাড়াচ্ছি, তার মানে হিট এক্সচেঞ্জার বড় হচ্ছে সাইজে, কিন্তু আমার ইফেক্টিভনেসটা বাড়তেছে না। ইফেক্টিভনেসটা কি, আমি কত পরিমাণ হিট ট্রান্সফার করতে পারছি তার রেশিওটা ম্যাক্সিমাম পসিবল, কিন্তু আমি সাইজ বড় করলাম কিন্তু ইফেক্টিভনেসটা কিন্তু অতটা বাড়ছে না যতটা প্রথম দিকে বেড়েছে, যে শার্প বেড়েছে। তার মানে সেটা একটা সার্টেন ভ্যালু যাওয়ার পরে বড় হচ্ছে ঠিকই, কিন্তু ইফেক্টিভনেসটা হয়ে যাচ্ছে। এটা বলছে লার্জার এনটিইউ ভ্যালু মিনস দ্য লার্জ সাইজ অফ হিট এক্সচেঞ্জার, এন্ড লার্জার এনটিইউ ভ্যালু মিনস যেটা এনটিইউর মধ্যে 3 এর বেশি হয়, the large size of heat exchanger cannot be justified because of the small increase of epsilon। তাতে কি হবে তখন তোমার কি কাজ? So to form economical point of view it is not desired। তোমার সাইজ বড় করলে যে হলো তা না, তখন তোমাকে জাস্টিফাই করার জন্য যখন আরো অন্যান্য জিনিস চলে আসবে, ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ এটা সেটা বিভিন্ন কিছু। সো আমাকে তখন চিন্তা করতে হবে আরো আনুষঙ্গিক জিনিসগুলো, যে আমার ম্যাটেরিয়াল কস্ট, আমাদের ইকোনমিক্যাল পার্ট, এটা সেটা কস্ট, অনেক কিছু তখন এখানে মধ্যে চলে আসবে, যেহেতু আমার ইফেক্টিভনেসটা বাড়ছে। সেই কথাটা কি বুঝাতে পেরেছি? জি স্যার। ঠিক আছে, তো তাহলে এইটা আমরা মাথায় রাখবো, যারা হিট এক্সচেঞ্জার নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে, তারা অবশ্যই খেয়াল রাখবো যে শুধু বড় করলাম, অনেক সারফেস এরিয়া বাড়ালাম, এই করলাম সে করলাম,
তাতে লাভ হবে না। যদি লাভ কখন হবে, যখন আমার এই অ্যাপসাইলের মানটা বাড়ে। অ্যাপসাইলের মানটা যদি ওইভাবে না বাড়ে, অনেক বড় করলাম কিন্তু পারলো সামান্য অ্যাপসাইলন, তাতে আমার আসলে খুব একটা কাজ দিবে না। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট এখানে বলেছে ফর গিভেন ভ্যালু সি, সি বলতে আমরা বুঝাচ্ছি যে সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, সেটাকে বলা হচ্ছে সি। অ্যান্টিও ভ্যালুস কাউন্টার ফ্লো হ্যাজ হাইয়েস্ট, যেটা আমরা এখানে দেখছি যে এখানে যে কোনো একটা পয়েন্ট আমি যদি অ্যান্টির ভ্যালু যদি মনে করো সাপোজ 2 নেই, তাহলে 2 এর জন্য যদি চিন্তা করি এবং সি ভ্যালু যদি আমাদের যদি জানা থাকে, তাহলে কাউন্টার ফ্লো বেটার পারফর্ম করতেছে দ্যাট ক্রস ফ্লো দ্যাট, সেটা এখানে বলা হয়েছে যে ফর গিভেন ভ্যালু অফ সি and anti value, the counter flow is the highest epsilon, then it's a cross flow. Then effectiveness epsilon is independent of C for anti values less than points. যেটা একটু আগে আমি হয়তো বলেছি যে দেখো তিনটা মান এই প্রথমে কাছাকাছি, এখানে তিনজনের ভ্যালু বলতে গেলে একই রকম একটা স্ট্রেট লাইনের মধ্যে, একটা সলিড লাইনের মধ্যে দেখা যাচ্ছে। তো সেখানে আর আনুষঙ্গিক কোনো প্যারামিটার আসলে খুব একটা কাজ করছে না, এটা মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, সেটাই বলা হয়েছে। আর এখানে আরেকটা পয়েন্ট বলা হচ্ছে ক্যাপাসিটি রেশিও, যেটা সি বলছি যে সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, এটা রেঞ্জ হচ্ছে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, এটা আমরা বুঝতেছি কারণ মিনিমাম বাই ম্যাক্সিমাম, সো 1 এর মধ্যে হবে। 7 নম্বর পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট। 7 নম্বর বলেছে ফর গিভেন অ্যান্টি ভ্যালু এপসাইলন বিকাম ম্যাক্সিমাম ফর সি ইকুয়ালস টু 0। সি ইকুয়ালস টু 0 মানে কি, যেখানে সি ইকুয়ালস টু 0 মানে হচ্ছে সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম। সি এর মানটা 0 হচ্ছে, তখন মিনিমামটা 0, মানে খুবই ছোট, খুবই ছোট। ম্যাক্সিমামটা অনেক বড়, সিটা মিনিমামটা খুবই ছোট। এটা কখন ঘটনা ঘটে, সেটা হচ্ছে বয়লারে বা কনডেন্সার, তখন আমরা এই জিনিসটা দেখতে পারি যে সি এর মানটা 0-র কাছাকাছি। এখানে অ্যাপসাইলন বিকামস ম্যাক্সিমাম, সরি মিনিমাম ফর অ্যাপসাইলন ইকুয়ালস টু 1, সেটা কখন হবে, when two fluids have the same heat capacity। তারপরে এখানে তোমার এই অ্যাপসাইলনের কি বলে সি এর মানটা যদি সেম ফ্লুইড হয়, তাহলে সেক্ষেত্রে সি এর মানটা যদি সমান হয়, তাহলে এই ক্ষেত্রে সি এর মানটা বড় হতে সি যেটা ক্যাপাসিটি রেশিও যেটা সেটা 1 হবে, এবং সেক্ষেত্রে অ্যাপসাইলন যেটা হবে সেটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে। এই দুটো পয়েন্ট আমরা স্পেশালি যখন ডিজাইন অ্যাসপেক্ট আসবে তখন আমাদের খেয়াল রাখতে হবে। সো ফাইনালি আমি যদি কনক্লুড করি এখানে, when all the inlet temperature and outlet temperature are known, তখন LMTD আমার জন্য ওকে, কোনো সমস্যা নেই, আমরা ফোকাস করতে পারবো। বাট অল্টারনেটলি যখন কোনো আমাদের আননোন থাকবে, তখন আমাদেরকে মাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টিভনেস অ্যান্টি মেথড আমাদের যেতে হবে। ঠিক আছে। সেই জন্য আমাদের বেশ কিছু চার্ট আছে, আমরা দেখবো। আমরা নেক্সট ক্লাসে এটা একটু ডিটেইলসে করবো। আমি স্ক্রিন শেয়ার অফ করে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো। আজকে জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। এই যে আমাদের একটা চার্ট থাকে, পরীক্ষায় এরকম চার্ট দিয়ে দাও। সো এটা হচ্ছে তোমার প্যারালাল ফ্লো, এবং তার জন্য তোমার এই যে এনটিইউ দেওয়া আছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ইফেক্টিভনেস দেওয়া আছে। সো তোমার এখান থেকে সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম থেকে তুমি এখান থেকে ইফেক্টিভনেসটা পেবে। সো এরকম কাউন্টার ফ্লোর জন্য দেওয়া আছে ইফেক্টিভনেস। এভাবে তোমার আমরা লাস্ট ক্লাসে যখন বলেছিলাম যে একটা শেল দুটো পাইপ টিউব থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবো, সেগুলো সব দেওয়া আছে। যেখানে তোমার দুইটা শেল 4টা টিউব যদি হয়, এরকম মান দেওয়া আছে। ঠিক আছে। আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখবো। আর কোনো কোয়েরি আছে বা কোশ্চেন আছে? জি না স্যার। So